পৃথিবীর একদম মাঝখানে অবস্থিত ভয়ানক এক খাদ, যেটার মাঝে লুকিয়ে আছে হাজারো অজানা রহস্য। বলা হয়ে থাকে যে এই খাদটি নাকি পৃথিবীর নরকের দরজা, আর যদি কোনো মানুষ ভুল করেও এই ভয়ানক খাদে পড়ে যায় তাহলে তারা নাকি এমন এক ভয়ানক দুনিয়াতে আটকা পড়ে যায় যে তারা আর কোনোদিনও জীবিত ফিরতে পারে না। সেই খাদের মধ্যে হারিয়ে গিয়েছিল হাজারো মানুষ, পৃথিবীতে যাদের অস্তিত্ব আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর এমনই এক ভয়ানক খাদের কাছে একটি মিশনে গিয়েছিল অতি সাধারণ দুজন সোলজার, যারা কিনা এই খাদটি সম্পর্কে কিছুই জানত না। আর ঘটনাক্রমে তারা দুজনেই এই খাদটির মধ্যেই পড়ে যায় এবং তারা আটকা পড়ে যায় পৃথিবীর বাহিরের অদ্ভুত এক দুনিয়াতে, যেটাকে পৃথিবীর নরক বলা হয়ে থাকে। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের সঙ্গে কি ঘটেছিল? তারা কি এই ভয়ানক মৃত্যুর খাদ থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সকল মানুষদের মতো মুছে গিয়েছিল তাদেরও অস্তিত্ব? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটিতে। এই মুভির গল্পের প্রত্যেকটি জায়গাতেই এতটা সাসপেন্স এবং থ্রিলিং রয়েছে যে এটা 2025 সালের সবচাইতে সেরা একটি থ্রিলার মুভি হিসেবে নমিনেশন পেয়েছে। আর এই গল্পের রহস্য প্রত্যেকটি মানুষকেই অবাক করে দিয়েছে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় একটি খাদের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে। মেয়েটির নাম হচ্ছে দারাসা। দারাসা আসলে একজন সোলজার ছিল, আর সে আজকে গোপন একটি মিশনে এসেছে। দারাসার কাছ থেকে কিছুটা দূরে একটি এয়ারপোর্ট ছিল। তো এমন সময় সেই এয়ারপোর্টে একটি হেলিকপ্টার এসে থামে। এরপর যখনই সেই হেলিকপ্টার থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসে, ঠিক তখনই দারাসা তাকে দূর থেকে গুলি করে মেরে ফেলে। সে আসলে অনেক ভালো একজন স্নাইপারও ছিল, তাই সে খুব সহজেই যে কোনো মানুষকে দূর থেকে শুট করতে পারে। আর তার এই দুর্দান্ত দক্ষতার জন্য সে অনেক টাকার বিনিময়ে এই ধরনের মিশনগুলো কমপ্লিট করে থাকে। তো এবার পরের দিন দারাসা তার বাবার সঙ্গে দেখা করতে যায়। আসলে আজকে তার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তাই তারা বাবা মেয়ে দুজন মিলে তার মায়ের কবরটিকে দেখতে এসেছে। তো এখানে দারাসার বাবা তার কাছে তার কাজ সম্পর্কে জানতে চায় যে সবকিছু ঠিকঠাক চলছে তো, আর সে ভালো আছে তো। তার বাবা আসলে তার কাজের সম্পর্কে জানত, আর আজকে অনেকদিন পর তাদের বাবা মেয়ের দেখা হয়েছে, তাই তারা দুজনেই অনেক খুশি ছিল। তবে তার বাবা এটা খুব ভালো করেই জানত যে সে টাকার বিনিময়ে মানুষকে হত্যা করে থাকে, কিন্তু তার বাবার এই কাজগুলো মোটেও ভালো লাগত না। তবে দারাসা তার বাবাকে জানায় যে সে টাকার বিনিময়ে শুধুমাত্র ওই সমস্ত মানুষদেরকেই হত্যা করে যার কিনা অপরাধী এবং খারাপ মানুষ। এরপর দারাসা তার বাবাকে জানায় যে কিছুদিন আগে সে অনেক বড় একটি মিশনের অফার পেয়েছে, যেখানে তাকে প্রায় 1 বছরের জন্য নির্জন একটি দ্বীপের মধ্যে থেকে মিশনটিকে কমপ্লিট করতে হবে। আর যদি সে কোনো মতে এই মিশনটিকে কমপ্লিট করতে পারে তাহলে তাকে এত বেশি পরিমাণ টাকা দেওয়া হবে যে তাকে সারা জীবন আর কোনো মিশনে যেতে হবে না, সে তার বাবাকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। এই অফারটির কথা শুনে দারাসার বাবা অনেক খুশি হয়, কিন্তু সে এখানে তার মেয়েকে জানায় যে সে সব সময় চায় দারাসা সুখে থাকুক। তবে সে হয়তো আর বেশি দিন দারাসার সঙ্গে থাকতে পারবে না, কারণ কিছুদিন আগেই তার ক্যান্সার ধরা পড়েছে। ডক্টর বলেছে যে সে আর মাত্র কয়েক মাস সময় বাঁচবে, আর যেহেতু তাকে মরতেই হবে তাই সে আগামী 14 ফেব্রুয়ারি নিজেকে মেরে ফেলবে। কারণ 14 ফেব্রুয়ারি তার ওয়াইফের কাছে অনেক স্পেশাল একটি দিন ছিল, তাই সে সেই দিনটিতেই মরতে চায়। সে চায় মৃত্যুর পরে তার ওয়াইফের সঙ্গে তার দেখা হোক, তাই তার ক্যান্সার হওয়া সত্ত্বেও সে একদমই মন খারাপ করে না, বরং সে দারাসাকে জানায় যে সে কতটা খুশি। দারাসাকেও যেহেতু এই ধরনের মিশনে যেতে হবে না, তাই সে এখন নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারবে। দারাসার জন্য তার আর কোনো চিন্তা নেই। তবে সে চায় সারা জীবন দারাসা একজন ভালো মানুষ হয়ে বাঁচুক। দারাসাকে তার বাবা বুঝিয়ে অনেক সান্ত্বনা দেয়, তাই সেও তার বাবার বিষয়টি বুঝতে পারে। আর দারাসা যেহেতু 1 বছরের জন্য মিশনে চলে যাবে, তাই তার বাবার সঙ্গে আর তার দেখা হবে না। এই কারণে তারা বাবা মেয়ে একে অপরের কাছ থেকে বিদায় নেয় আর বলে যে মৃত্যুর পর অবশ্যই তাদের দেখা হবে। এরপর দারাসার বাবা এখানে শেষবারের মতো তাকে বলে যে দারাসা যেখানেই থাকুক না কেন 14 ফেব্রুয়ারি সে যেন তাকে স্মরণ করে ক্যান্ডেল জ্বালায়। দারাসাও তার বাবাকে কথা দেয় যে সে অবশ্যই এটা পূরণ করবে, আর সে তাকে এবং তার মাকে সব সময় মনে রাখবে। অন্যদিকে আমরা লিবাই নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। সেও একসময় একজন সোলজার ছিল, তবে বর্তমানে সে তার সোলজারের চাকরি ছেড়ে দিয়েছে। তো লিবাই আজকে প্রতিদিনের মতো দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে, কারণ সে যখন মিলিটারি ছিল তখন বিভিন্ন মিশনে গিয়ে সে অনেক মানুষকেই মেরেছিল। তাই এখনো সে প্রায় সময় সেই সমস্ত দুঃস্বপ্নগুলো দেখে ঘুম থেকে জেগে ওঠে। লিবাইও তার টিমের মধ্যে দক্ষ একজন স্নাইপার ছিল, সেও দূর থেকেই তার টার্গেটকে শুট করতে পারত। তবে অনেকদিন হয়েছে সে তার চাকরি থেকে অবসর নিয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে সে তার ফোনে একটি মেসেজ পায়। মেসেজটি এসেছিল তার মিলিটারি বেস থেকে। তাকে আজকে ইমার্জেন্সি ভাবে সেখানে ডাকা হয়েছে, তাই লিবাইও তখন সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। বেসের মধ্যে একটি এজেন্ট ব্যাচ অলরেডি তার জন্য অপেক্ষা করছিল। এরপর লিবাইকে এখানকার একজন লেডি অফিসার অফার করে। সে বলে যে তারা লিবাইকে অনেক বড় একটি মিশনের জন্য সিলেক্ট করেছে, যেখানে তাকে 1 বছরের জন্য নির্জন একটি জায়গাতে থাকতে হবে। আর যদি সেই মিশনটিকে কোনোভাবে কমপ্লিট করতে পারে তাহলে তাকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হবে, যেটা সে সারা জীবন খরচ করেও শেষ করতে পারবে না। আর লিবাইও প্রায় অনেকদিন যাবৎ তার কাছ থেকে দূরে থাকার কারণে বর্তমানে সে অনেক আর্থিক সমস্যায় ছিল, তাই সে কাজটি করতে চাইছিল। কিন্তু সে এটাই বুঝতে পারছিল না যে এমন কোন মিশন রয়েছে যেটার জন্য তাকে এত পরিমাণ টাকা দেওয়া হবে। লিবাই এই বিষয়টি অফিসারের কাছে জানতে চায়। অফিসার তখন তাকে বলে, তোমার কাছে যে কোনো মিশনই কোনো ব্যাপার নাকি? তুমি কি তোমার অতীতের কথা ভুলে গিয়েছ?
যে কিভাবে তুমি একবার একটি মিশনে প্রায় 200 জন টার্গেটকে একাই শেষ করেছ, তাও আবার তুমি টার্গেট করেছিলে অনেক দূর থেকে। তাছাড়া তুমি ছিলে তোমার টিমের সবচাইতে দক্ষ সোলজার, তাই তো তোমাকে এত গুরুত্বপূর্ণ একটি মিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। অফিসার লিবাইকে আরো বলে যে তার তো কোনো পরিবার নেই, সে তো বিয়ে পর্যন্ত করেনি। তাছাড়া অনেক বছর আগেই তো তার মা বাবা মারা গিয়েছে, তাই যে কোনো মিশনে যাওয়াটাই তার কাছে কোনো বড় ব্যাপার নয়। আর মূলত এ কারণেই তাকে মিশনটির জন্য সিলেক্ট করা হয়েছে। তো লিবাইয়ের বর্তমান জীবনে যেহেতু ভালো চলছিল না, তাই লিবাই তখন মিশনটির জন্য রাজি হয়ে যায়। তবে সে মিশনটির ব্যাপারে অফিসারের কাছে জানতে চাইলে অফিসার তাকে বলে যে এটা তাদের টপ সিক্রেট একটি মিশন, তাই এভাবে সে তাকে কিছু বলতে পারবে না। মিশন চলাকালীন সময়ে সে সবকিছু এমনি বুঝতে পারবে। এবার পরের দিন দেখা যায় যে হঠাৎ করে একটি হেলিকপ্টারের মধ্যে লিবাইয়ের জ্ঞান ফিরে আসে। লিবাই বুঝতে পারছিল না যে সে কোথায় আছে। তবে এমন সময় তার কাছে একজন সোলজার এসে বলে যে তারা মিশনের লোকেশনের অনেক কাছে চলে এসেছে। কিছুক্ষণ পর তারা যখন সেই লোকেশনের কাছে পৌঁছে যাবে, তখন লিবাইকে উপর থেকে প্রায় 40 কিলোমিটার নর্থের দিকে জাম্প করতে হবে। আর সেখানে পৌঁছানোর পরই তাকে তার পুরো মিশনটির ব্যাপারে বলা হবে। এরপর সেই সোলজার লিবাইয়ের কাছ থেকে তার ফোন এবং ঘড়ি নিয়ে নেয়, আর সে তার হাতে প্যাকেট করা একটি পার্সেল তুলে দেয়। সেটাকে সে তার মিশনে যাওয়ার পরেই খুলতে বলে, আর তাকে মিশনের জায়গার লোকেশনটিও খুব ভালোভাবেই বলে দেয়। এরপর হেলিকপ্টারটি একটি জায়গাতে এসে থামে, আর লিবাই তখন প্রথমে সোজা উপর থেকে একটি পাহাড়ের উপর ছাপ দেয়। এখান থেকে এখন তাকে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত যেতে হবে। তাই সে ধীরে ধীরে পাহাড়ের রাস্তাগুলো ব্যবহার করে আস্তে আস্তে তার লোকেশনের দিকে এগিয়ে যেতে থাকে। আর প্রায় বেশ কয়েক ঘন্টা হাঁটতে হাঁটতে সে তার লোকেশনে পৌঁছে যায়। আর ঠিক এমন সময় সেখানে জেসপার নামক একজন সোলজার ল্যান্ড করে। সে লিবাইকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ জেসপার এবং লিবাই একসময় একসঙ্গেই কাজ করত। লিবাই তখন এখানে জেসপারকে জানায় যে সেও এখানে প্রায় 1 বছরের মতো গোপন মিশনে রয়েছে, আর 1 বছরের জন্য তার সঙ্গে সে এজেন্ট ব্যাচের অনেক টাকার ডিল হয়েছে। তারা তাকে প্রায় কয়েক লক্ষ ডলার দিতে চেয়েছে। আর এখন তো তার 1 বছর সময় প্রায় শেষের দিকে, হয়তো 2-1 দিনের মধ্যেই তারা তাকে নিতে আসবে। এরপর তাকে যেই টাকা দেওয়া হবে সে সেই টাকা দিয়ে সারা জীবন আনন্দ করবে। এর জন্য সে অনেক বেশি এক্সাইটেড। জেসপারের কথা শুনে লিবাইও মিশনটির জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। তবে লিবাই এখানে জেসপারের কাছে জানতে চায় যে এখানে আসলে 1 বছর ধরে কি করতে হবে। আর সে তো এটাও জানে না যে এটা পৃথিবীর কোন প্রান্তের জায়গা, এমনকি এখানে এমন কোন মিশনের জন্য এত টাকা দেওয়া হচ্ছে। এজেন্ট ব্যাচের অফিসার তাকে এই ব্যাপারে কোনো কিছুই বলেনি। তবে জেসপার তখন তাকে জানায় যে সে প্রায় 1 বছর ধরে এই জায়গাটিতে রয়েছে, কিন্তু আজ পর্যন্ত সে নিজেও জানে না যে এটা পৃথিবীর কোন প্রান্তের জায়গা। এরপর জেসপার লিবাইকে সেখানকার একটি ওয়াচ টাওয়ারে নিয়ে যায়, যেখানে এই 1 বছর ধরে সে থেকেছে। আর এই ওয়াচ টাওয়ারটি অনেক ভয়ানক একটি খাদের পাশে তৈরি করা হয়েছিল, যেটা দেখতে অনেক বেশি ভয়ানক। খাদটি এতটাই গভীর ছিল যে এটার দিকে তাকালে এটার শেষ প্রান্ত বোঝা যায় না। এমনকি এই খাটের হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোথাও কিচ্ছু ছিল না। পুরো জায়গাটি ছিল একদম নির্জন, এমনকি আশেপাশে কোনো পশু পাখিরও অস্তিত্ব নেই। তো এবার জেসপার লিবাইকে তার ডিউটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিল। জেসপার লিবাইকে জানায় যে আগামী 1 বছর তাকে এই ওয়াচ টাওয়ারটিতেই থাকতে হবে। আর এই ওয়াচ টাওয়ারের মধ্যেই তার 1 বছরের খাবার পানির ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে সোলার সিস্টেমও আছে, যেটার মাধ্যমে তার বিদ্যুতের প্রয়োজন হলে সে ব্যবহার করতে পারবে। জেসপার তাকে আরও জানায় যে এই খাদের অপর প্রান্তে ঠিক সেম ধরনের একটি ওয়াচ টাওয়ার আছে। সেখানে রাশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে সোলজারদেরকে মিশনে পাঠানো হয়। তবে সেই সোলজারের সাথে তার কোনো কানেকশন নেই, তার সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক রাখারও দরকার নেই। তাকে শুধুমাত্র তার নিজের মিশন কমপ্লিট করতে হবে। আর তাছাড়া সেই ওয়াচ টাওয়ারটি তার কাছ থেকে অনেক দূরে। যদি সে কোনোভাবে একাকিত্ব বোধ করে তাহলে সে চাইলেও সেই ওয়াচ টাওয়ার পর্যন্ত পৌঁছতে পারবে না। এরপর জেসপার তাকে আরও জানায় যে 2টো ওয়াচ টাওয়ারের চারিদিকে অনেক বড় বড় রাইফেল, গান এবং বোম সেট করা আছে, যাতে করে এই খাদের মধ্য থেকে কোনো জন্তু জানোয়ার এসে হামলা করতে না পারে। আর এই সমস্ত জিনিসগুলো অটোমেটিকভাবে সেট করা আছে। লিবাই তখন জেসপারের কাছে জানতে চায় যে সে সবকিছুই বুঝতে পেরেছে, তবে এখানে মূলত তার মিশনটা কি। জেসপার তখন তাকে জানায় যে খাটের ভেতরে অনেক অজানা জিনিস রয়েছে, এমনকি শোনা যায় এখানে দানবীরাও থাকে। তাই এই 2টো ওয়াচ টাওয়ারের সোলজারদের কাজ হচ্ছে যেভাবেই হোক খাদের ভেতর থেকে কোনো প্রাণীকে বাইরে আসতে না দেয়া। লিবাই তখন জেসপারের কাছে জানতে চায় যে খাদের মধ্যে এমন কি রয়েছে যেটাকে বাহিরে আসতে না দেওয়ার জন্য এমন গোপন মিশন পরিচালিত হচ্ছে। জেসপার বলে যে এই বিষয়টি কেউ জানে না, কারণ প্রায় 70 বছর ধরে এই খাদের মধ্যে কেউ কোনোদিন যায়নি। তবে বলা হয়ে থাকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের প্রায় 5000 সোলজার এই খাতটির মধ্যে গিয়েছিল। তবে তারপর থেকে তারা আর কোনোদিনও ফিরে আসেনি। আর সেই রহস্যজনক ঘটনার পর থেকেই আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন দুই পক্ষই দুই প্রান্তে 2টো ওয়াচ টাওয়ার তৈরি করেছে, যাতে করে তারা এই রহস্যময় খাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে। জেসপার তাকে আরও জানায় যে গত 1 বছর ধরে সে যখন এখানে সময় কাটাচ্ছিল তখন এর মধ্যে সে প্রায় অনেকবার এই খাত থেকে অনেক ধরনের প্রাণী বেরিয়ে আসতে দেখেছে, যেগুলো অনেক ভয়ানক প্রাণী। তাছাড়া সেই প্রাণীগুলো পৃথিবীর কোনো স্বাভাবিক প্রাণীর মতো নয়, বরং সেগুলোকে দেখে বোঝাই যায় যে এগুলো অন্য কোনো দুনিয়া থেকে এসেছে। তাই তার কাছে মনে হয় যে এই খাদের মধ্যে অন্য এক দুনিয়ার রাস্তা আছে। এই কারণে লিবাই যেন এখানে সবসময় সাবধানে থাকে। আর এখানে লিবাইয়ের কাজ হচ্ছে যে প্রতি 30 দিন পর পর এখানকার একটি রিপোর্ট তৈরি করা এবং মেইন বেসকে জানানো যে এখানকার পরিস্থিতি কেমন চলছে।
আর এখানকার সমস্ত রিপোর্টগুলো তাকে জানাতে হবে রেডিওর মাধ্যমে। তাছাড়া যদি লিবাই এখানে কোনো ধরনের বিপদের সম্মুখীন হয় তাহলে সঙ্গে সঙ্গে সে বেসকে সিকিউরিটি অ্যালার্ট পাঠাতে পারবে। তো জেসপার এখানে লিবাইকে সেই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেয় যেগুলো সে জানত। আর এই সমস্ত বিষয়গুলো তাকেও তার আগের সোলজার বলেছিল। অর্থাৎ এভাবেই বছরের পর বছর এই মিশনগুলো চলছে। তো এবার পরের দিনই ছিল জেসপারের যাওয়ার দিন। জেসপার তখন তার সমস্ত জিনিসপত্র রেডি করে সে লিবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে তার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। সে হাঁটতে হাঁটতে ঠিক সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে তাকে মিশন শেষ হওয়ার পর যেতে বলা হয়েছিল। আর এখানে অলরেডি সেই এজেন্ট ব্যাচের একটি হেলিকপ্টার এসে তার জন্য সেখানে দাঁড়িয়েছিল। এরপর জেসপার হেলিকপ্টার থেকে ফেলানো একটি রোষের মাধ্যমে সোজা হেলিকপ্টারের উপরে চলে যায়। কিন্তু এখানে দেখা যায় যে যখনই জেসপার হেলিকপ্টারে প্রবেশ করতে যাবে তখনই সেখানকার একজন সোলজার তাকে শুট করে মেরে ফেলে আর তাকে সেখানকার নদীর মধ্যে ফেলে দেয়। অর্থাৎ গত ৭০ বছর ধরে যতজন সোলজার এখানে কাজ করতে এসেছে তাদের প্রত্যেকেই মিশন শেষে এভাবে মেরে ফেলা হয়েছে। এর মানে তাদেরকে শুধুমাত্র লোভ দেখিয়ে এই মিশনগুলোতে আনা হয় আর মিশন শেষ হলে তাদেরকে মেরে ফেলা হয় যাতে করে পৃথিবীর কোনো মানুষ এই জায়গা সম্পর্কে আর না জানতে পারে। তবে এই বিষয়টি লিবাইয়ের একদমই অজানা ছিল। কিন্তু জেসপার লিবাইকে যে সমস্ত নিয়মকানুনগুলো বলেছিল সেগুলো মেনটেন করে লিবাইয়ের দিনগুলো বেশ ভালোই কাটছিল। আর এভাবে দেখতে দেখতে তার সেখানে প্রায় ১ মাস সময় পার হয়ে যায়। সে প্রতিদিন ঠিকমতো তার কাজগুলো করতে থাকে। ঘুম থেকে উঠে এসে সামান্য একটু নাস্তা করে প্রতিদিন সেখানে থাকা প্রত্যেকটি ডিভাইস এবং অস্ত্রগুলো চেক করতে থাকে যে এগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। সেই সাথে সে আশেপাশের সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে এখানে সে অদ্ভুত কোনো কিছু দেখতে পাচ্ছে কিনা আর তার সঙ্গে এখানে কি বা ঘটছে। এভাবেই সে আজকে প্রথমবার ৩০ দিনের একটি রিপোর্ট রেডিওর মাধ্যমে সেন্ড করে দেয়। আর যখনই সে এইভাবে অনেক বোর হয়ে যায় তখনই সে তার ওয়াচ টাওয়ারে থাকা ছোট্ট একটি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে শুরু করে। তো এইভাবেই একদিন লিবাই টাওয়ারের একটি দেয়ালে অদ্ভুত কিছু লেখা দেখতে পায়। সে কাছে গিয়ে বুঝতে পারে যে এখানে বেশ কিছু কোড লেখা আছে। সেই সাথে এই জায়গার ব্যাপারে বিভিন্ন ধরনের তথ্য লেখা আছে। লিবাই এই লেখাগুলো পড়ে বুঝতে পারে যে এগুলো হচ্ছে সেই সমস্ত সোলজারদের লেখা যারা কিনা গত ৭০ বছর ধরে এক এক করে মিশন কমপ্লিট করেছে। আর তারা প্রত্যেকেই এখান থেকে যাওয়ার সময় কিছু না কিছু লিখে গিয়েছে। লিবাই সময় কাটানোর জন্য মাঝে মাঝে লেখাগুলো পড়ে। তো এভাবেই আরও ২ মাস সময় পার হয়ে যায়। আর এখন লিবাইয়ের ওয়াচ টাওয়ারে যে বইগুলো ছিল সেগুলোও পড়ে লিবাই শেষ করে দিয়েছে। তাই এখন এখানে তার অনেক বোরিং লাগছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করে সময় কাটাবে। এজন্য সে সিদ্ধান্ত নেয় যে তাকে মিশনের জন্য যে দূরবীন দেয়া হয়েছে সে সেই দূরবীনটির মাধ্যমে সেই ওয়াচ টাওয়ারটিকে দেখবে যেটা তার ওয়াচ টাওয়ার থেকে অনেকটাই দূরে রয়েছে। এতে যদি একটু তার সময় কাটে তাই লিবাই তখন ওয়াচ টাওয়ারের উপর থেকে তার সামনের ওয়াচ টাওয়ারটিকে দেখতে থাকে। আর সে সেখানে একজন মেয়ে সোলজারকে দেখতে পায় যে কিনা ঠিক তার মতোই তার প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করছিল। তবে মেয়েটি আর কেউ ছিল না, বরং মেয়েটি ছিল দারাসা, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। অর্থাৎ দারাসাকেও তার দেশের পক্ষ থেকে এখানে মিশনে পাঠানো হয়েছে। দারাসাকে দেখে লিবাইয়ের বেশ ভালো লাগে, কারণ এতদিন তার অনেক একা একা লাগছিল। কিন্তু এখন সে আর একা নয়, তার মতোই আরও একজন তার আশেপাশেই রয়েছে। তো এভাবেই আরও বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। দারাসাও এখন দূরবীনের সাহায্যে লিবাইকে দেখত। অর্থাৎ তারা দুজনই দুজনের উপর নজর রাখত। যেহেতু তাদের কাছে মোবাইল বা সময় কাটানোর জন্য কিছুই ছিল না, তাই তারা দুজনই এভাবেই তাদের সময় কাটাত। এরপর দেখতে দেখতেই আরও ১ মাস সময় পার হয়ে যায়। আজকে ছিল দারাসার বার্থডে, তাই দারাসা যে কোনোভাবে লিবাইয়ের সঙ্গে তার বার্থডে সেলিব্রেট করতে চাইছিল। আর দারাসা খুব ভালো করেই জানত যে লিবাই তাকে ফলো করে, তাই সে প্রথমে তার ওয়াচ টাওয়ার থেকে একটি শুট করে যাতে করে লিবাই তার দিকে অ্যাটেনশন দেয়। এরপর সে একটি বোর্ডের মধ্যে লিখে লিবাইয়ের নাম জানতে চায়। তবে এটা দেখে লিবাই তখন তাকে একটি কাগজের মধ্যে লিখে জানায় যে তাদের একে অপরের সঙ্গে যোগাযোগ করার কোনো অনুমতি নেই। কিন্তু দারাসা তখন তাকে বলে যে তাদেরকে এখানে প্রায় ১ বছর পর্যন্ত থাকতে হবে, তাই তারা যদি একে অপরের সঙ্গে কথা বলে তাহলে তাদের সময়গুলো বেশ ভালো কাটবে। তাছাড়া তাদেরকে তো এখানে আর কেউ দেখছে না, তাই এত নিয়মকানুন না মানলেও চলবে। এরপর দারাসা লিবাইকে জানায় যে আজকে তার বার্থডে। লিবাইও তখন তার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। সে দারাসাকে তার নাম জানায় এবং তাকে তার বার্থডে উইশ করে। এভাবেই তারা দুজন মিলে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। তারা একে অপরের সম্পর্কে জানতে পারে যে তারা দুজনই অনেক দক্ষ স্নাইপার। তাই তারা এখানে সময় কাটানোর জন্য দুজন দুজনকে বোটে লিখে চ্যালেঞ্জ করে যে কোথায় তাদেরকে শুট করতে হবে। আর তারা দুজনই খুব সুন্দরভাবে তাদের টার্গেট অনুযায়ী শুট করতে পারে এবং তাদের দুজনেরই জয় সেলিব্রেট করার জন্য তারা ড্রিঙ্কসও নেয়। এভাবেই তাদের আজকের রাতটা অনেক ভালোই কাটছিল। তবে এক পর্যায়ে দারাসা লিবাইকে ইশারা দিয়ে বলে যে তার ওয়াচ টাওয়ারের নিচে খাদের মধ্যে কিছু একটা হচ্ছে। লিবাই তখন নিচের দিকে তাকিয়ে দেখতে পায় যে সেই খাদ থেকে অদ্ভুত এক ধরনের ক্রিয়েচার উঠে আসছে, যেটা দেখতে অনেকটাই মানুষের মতো ছিল, তবে তার পুরো শরীরটাই গাছের মতো। লিবাই এটা দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। তো এই ক্রিয়েচারগুলোর নাম হচ্ছে হ্যালোম্যান। লিবাই তখন তার বন্দুক দিয়ে হ্যালোম্যানটিকে মেরে ফেলে। তবে সেখানকার আশেপাশের প্রত্যেকটি জায়গাতে মাইন সেট করা ছিল, তাই সেখানে শুট করার সঙ্গে সঙ্গেই মাইনগুলোও ব্লাস্ট হতে শুরু করে। ফলে এক এক করে সেখানকার প্রত্যেকটি হ্যালোম্যান মরতে থাকে। কিন্তু তারপরও সেখানে হ্যালোম্যানের সংখ্যা বাড়ছিল। তাই দারাসা তখন লিবাইকে সাহায্য করার জন্য
তার গান নিয়ে তার ওয়াচ টাওয়ার থেকে লিবাইয়ের দিকের হ্যালোম্যানগুলোকে মারছিল। এভাবেই কিছুক্ষণের মধ্যেই তারা দুজন মিলে সমস্ত হ্যালোম্যানদেরকে মেরে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে দারাসার ওয়াচ টাওয়ারের কাছে এবার আরও অনেক হ্যালোম্যান আসতে শুরু করে। তাই লিবাই তখন তার ওয়াচ টাওয়ার থেকে তাদের দিকে শুট করছিল এবং দারাসাও তাদেরকে মারার চেষ্টা করছিল। তাছাড়া তারা দুজন যখন তাদের দিকে শুট করছিল তখন তাদের ওয়াচ টাওয়ারের আশেপাশে যেই অটোমেটিক অস্ত্রগুলো ছিল সেগুলো সেখানে অ্যাক্টিভ হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই তারা হ্যালোম্যানদেরকে মারতে শুরু করে। এভাবেই প্রায় অনেক সময় ধরে লড়াই করার পর তারা দুজন মিলে এই ভয়ানক ক্রিয়েচারদেরকে থামাতে সক্ষম হয়। এরপর সবকিছু একদম শান্ত হয়ে গেলে দারাসা তার বোর্ডে লিখে লিবাইকে জানায় যে আজকে ছিল তার জীবনের সবচাইতে ভালো জন্মদিন। লিবাই এটা দেখে অনেক খুশি হয় আর এভাবেই তারা দুজন একে অপরের বন্ধু হয়ে যায়। এবার পরের দিন সকালে দেখা যায় লিবাইয়ের ওয়াচ টাওয়ারের আশেপাশে যে মাইনগুলো ব্লাস্ট হয়ে গিয়েছে লিবাই সেগুলোকে চেঞ্জ করে দিচ্ছিল যাতে করে পরবর্তীতে কোনো ক্রিয়েচার আসলে মাইনগুলো তাদের কাজে আসে। কিন্তু মাইন সেট করার পর লিবাই দেখতে পায় যে সেখানে একটি ড্রোন তাদের উপর নজর রাখছে, কিন্তু এই ড্রোনটি আসলে কার ছিল এটা তারা কেউই জানত না। তো এইভাবেই আরও বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। লিবাই এবং দারাসা নিজেদের মতো করে দিন কাটাতে থাকে আর তারা সারাদিন নিজেদের কাজ কমপ্লিট করার পর যখনই তারা ফ্রি হয়ে যায় তখন বোর না হওয়ার জন্য তারা একে অপরের সঙ্গে বোর্ডে লিখে কথা বলে। এমনকি তারা দূর থেকে দূরবীনের মাধ্যমে নিজেদের মতো করে দাবাও খেলতে শুরু করে, কারণ তাদের দুজনেরই ওয়াচ টাওয়ারে দাবা ছিল। সেই সাথে তারা আরও বিভিন্ন কৌশলে মজা করত। তারা একে অপরকে জোক শুনিয়ে হাসাত। যদিও তাদের দুজনকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে মানা করা হয়েছিল, কিন্তু তারপরও একটানা প্রায় কয়েক মাস যাবৎ তারা এভাবেই যোগাযোগ করছিল। এরপর দেখতে দেখতেই গরম গিয়ে শীত চলে আসে। সেখানে প্রতিনিয়ত বরফও পড়তে শুরু করে, তাই তারা দুজন দুজনকে স্নো দিয়ে ডল বানিয়ে দেখায়। এরপর তাদের দুজনের এখানে থাকতে থাকতে প্রায় 6 মাস সময় পার হয়ে যায়। আজকে ছিল 14 ফেব্রুয়ারি। তাই আজ সকাল থেকে দারাসার মনটা অনেক খারাপ ছিল, কারণ দারাসার বাবা তাকে বলেছিল যে 14 ফেব্রুয়ারি সে পৃথিবী থেকে বিদায় নেবে। তাই দারাসা যেন তাকে সেদিন স্মরণ করে ক্যান্ডেল জ্বালায়। কিন্তু দারাসা এটা ভেবেই অনেক কষ্ট পাচ্ছিল যে সে তার বাবার শেষ সময়টাতে তার পাশে থাকতে পারছে না। তাই দারাসা সেখানেই বসে বসে কাঁদছিল, যেটা লিবাই দূর থেকে দেখতে পায়। কিন্তু দারাসা কোনোভাবেই আজকে তার সঙ্গে কোনো কথা বলছিল না। সে বুঝতেও পারছিল না যে দারাসার কি হয়েছে। তাই সেদিন সারারাত দারাসা এবং লিবাই কেউই ঘুমোতে পারে না। আর পরের দিন সকালবেলা লিবাই সিদ্ধান্ত নেয় যে সে নিজেই আজকে দারাসার কাছে যাবে, কারণ সে বুঝতে পেরেছিল যে দারাসা অনেক কষ্টে আছে। তাছাড়া এতগুলো মাস ধরে দারাসার সঙ্গে কথা বলতে বলতে লিবাইয়ের দারাসার প্রতি অদ্ভুত এক ধরনের মায়া তৈরি হয়ে গিয়েছিল। সে দারাসাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু লিবাই এটা খুব ভালোভাবেই জানত যে সে এখন যে কাজটি করতে যাচ্ছে সেটা কত বড় বিপজ্জনক একটি কাজ। কারণ তাদের দুজনের ওয়াচ টাওয়ারের মাঝখানে বিশাল বড় একটি খাদ রয়েছে, যেটা পার হয়ে অপর প্রান্তে যাওয়াটা ছিল অসম্ভব ব্যাপার। তবে লিবাই তার ওয়াচ টাওয়ারের মধ্যে কেবল ক্রসিং এর জন্য একটি কেবল রোল খুঁজে পেয়েছিল। আর এই কেবলগুলোর মাধ্যমে বড় বড় উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার রাস্তা তৈরি করা হয়। তবে সেই রাস্তাগুলো তৈরি করা এতটা সহজ ছিল না। বিভিন্ন দক্ষ মানুষদের মাধ্যমে রাস্তাগুলো তৈরি করা হয়, কিন্তু লিবাই এখন নিজেই সেটা করবে। এদিকে দূর থেকে দারাসাও এটা দেখতে পায় যে লিবাই তার ওয়াচ টাওয়ারে আসতে চাইছে। দারাসা এতে বেশ খুশি হয়ে যায়, কারণ সেও লিবাইকে কাছ থেকে দেখতে চায়। তাই সেও এখানে লিবাইকে কেবল ক্রসিং বানানোর জন্য সাহায্য করতে যায়। লিবাই তার একটি গানের সঙ্গে কেবল তারটিকে কানেক্ট করে ফেলে। এরপর সে সোজা দারাসার ওয়াচ টাওয়ারের দিকে শুট করে দিলে কেবলটি দারাসার কাছে পৌঁছে যায়। দারাসা তখন শক্ত করে কেবলটিকে খুব সুন্দরভাবে একটি জায়গাতে আটকে দেয়, আর লিবাইও তার পাশে অপর প্রান্তের কেবলটিকে আটকে ফেলেছিল। এতে করে সেখানে অনেক মজবুত একটি কেবল ক্রসিং তৈরি হয়ে যায়। এবার লিবাই খুব সুন্দরভাবে রেডি হয়ে তার পাশ থেকে দারাসার জন্য কিছু ফুল নিয়ে নেয়, আর সে কেবল ক্রসিং এর মাধ্যমে সোজা চলে যায় দারাসার ওয়াচ টাওয়ারের কাছে। তবে মাঝপথে জিপ লাইন ক্রস করার সময় সে সেখানেই আটকে যায়, আর বাকি রাস্তাটা তাকে তার হাত দিয়েই পার হতে হয়। কিন্তু অবশেষে সে দারাসার ওয়াচ টাওয়ারে পৌঁছতে সক্ষম হয়। আর এই প্রথমবার তারা দুজন দুজনকে এত কাছ থেকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। লিবাই দারাসাকে তার সঙ্গে করে নিয়ে আসা ফুলগুলো দেয়, আর সে তাকে জানায় যে সে কাল দেখেছে দারাসার কতটা মন খারাপ ছিল, তাই সে তার কাছে না এসে থাকতে পারছিল না। আজকে তারা দুজন মিলে একসঙ্গে অনেক গল্প করবে, যাতে দারাসার মন একদম ভালো হয়ে যায়। আর কাল সকালবেলায় লিবাই আবারও তার ডিউটির জন্য ওয়াচ টাওয়ারে চলে যাবে। তাই দারাসা তাদের দুজনের জন্য আজকে তাদের প্রথম ডেটের আয়োজন করে। সে লিবাইয়ের জন্য অনেক সুন্দরভাবে সাজে এবং সেখানে নানা ধরনের খাবারও তৈরি করে। এরপর তারা দুজন মিলে অনেক গল্প করছিল। তাদের কথা বলার এক পর্যায়ে তারা দুজনই জানতে পারে যে মিশনটির ব্যাপারে তাদের কাউকে কোনো কিছু জানানো হয়নি। তারা এটাও জানে না যে জায়গাটি পৃথিবীর কোথায় অবস্থিত। তবে লিবাই তখন দারাসাকে বলে যে তাদের দুজনেরই এই জায়গাটি ইনভেস্টিগেশন করে দেখা উচিত, কারণ এই জায়গাটির মধ্যে এমন কি রয়েছে, আর কেনই বা এখানে এভাবে এতটা গোপনভাবে মিশন পরিচালিত হচ্ছে। এসব বিষয়ে তারা দুজন অনেক গল্প করে। এরপর দেখতে দেখতেই গভীর রাত হয়ে যায়। তারা দুজন আজকে প্রথমবারের মতো একে অপরকে জানায় যে তারা দুজনই দুজনকে কতটা ভালোবেসে ফেলেছে। এরপর সেদিন রাতে তারা আর ঘুমায় না, বরং তারা ওয়াচ টাওয়ার থেকে আকাশের দিকে তাকিয়ে গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দেয়। এরপর সকালবেলা লিবাই দারাসার কাছ থেকে বিদায় নিয়ে যখনই তার কেবল ক্রস দিয়ে তার ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সেখানকার একটি মাইন অটোমেটিকভাবে একটি ক্রিয়েচার ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে সেখানে ব্লাস্ট হয়ে যায়।
যার ফলে এক প্রান্ত থেকে কেবলটি ছিঁড়ে গিয়ে লিবাই সোজা সেই খাটটির মধ্যে পড়ে যায়। এদিকে দারাসা জানত যে লিবাইয়ের কাছে প্যারাশুট রয়েছে, কিন্তু সে তারপরও লিবাইকে বাঁচানোর জন্য সে নিজের প্যারাশুট নিয়ে খাটটির মধ্যে লাফ দেয়। ফলে তারা দুজনেই তখন সোজা সেই খাটটির একদম নিচে চলে আসে, যেটা কিনা অনেক গভীরে ছিল। তবে দারাসা সোজা খাটটির পানির মধ্যে এসে পড়ে যায়, কিন্তু সে কোনো মতে প্যারাশুটটিকে খুলে সেখানকার নদীর কিনারায় চলে আসে। অন্যদিকে দেখা যায় যে লিবাই সরাসরি একটি অদ্ভুত ধরনের গাছের উপর এসে পড়েছিল। গাছটির ডালপালাগুলো অদ্ভুতভাবে নড়ছিল, মনে হচ্ছিল এটা একটি জীবন্ত গাছ। তবে লিবাই এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এমন সময় গাছের মতো একটি ক্রিয়েচার তাকে মারতেই আসে, কিন্তু ঠিক তখনই লিবাইয়ের জ্ঞান ফিরে আসলে সে তার গান দিয়ে ক্রিয়েচারটিকে শুট করে নিচে চলে আসে। অন্যদিকে গানের আওয়াজ শুনে দারাসা বুঝতে পারে যে লিবাই কোন দিকে রয়েছে। এদিকে লিবাই গাছ থেকে নিচে পড়ে অন্য আরেকটি জায়গাতে আটকা পড়ে যায়। দেখা যায় যে এটাও একটি অদ্ভুত ধরনের জীবন্ত গাছ, যেটা কিনা লিবাইকে আঁকড়ে ধরেছিল। লিবাই কোনোভাবেই সেখান থেকে উঠে আসতে পারছিল না, কিন্তু এমন সময় সেখানে দারাসা এসে সেই ভয়ানক গাছটিকে মেরে ফেলে। তবে লিবাই তাকে দেখে একদম অবাক হয়ে যায় যে দারাসা তার জন্য এমন ভয়ানক একটি জায়গাতে লাফ দিয়েছে যেখান থেকে কখনো কোনো মানুষ জীবিত ফেরেনি। তো এবার তারা দুজন মিলে সেই জায়গা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তারা একসঙ্গে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু ঠিক এমন সময় তাদের উপর ভয়ানক সেই ক্রিয়েচার হামলা করে। তারা অদ্ভুত এক ধরনের ঘোড়ার উপর চড়ে দারাসা এবং লিবাইয়ের উপর হামলা করছিল। এমনকি এর মাঝেই অনেক গাছের মতো ক্রিয়েচারও তাদের উপর হামলা করছিল। কিন্তু তারা দুজনই যেহেতু অনেক দক্ষ স্নাইপার ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই তারা এখানকার সমস্ত ক্রিয়েচারগুলোকে মারতে পারে। এবার সেখানে সবকিছু শান্ত হয়ে গেলে দারাসা তার ব্যাগ চেক করে বুঝতে পারে যে যখন সে পানির মধ্যে পড়ে গিয়েছিল তখন তার কাছে থাকা রশি পানির মধ্যেই পড়ে গিয়েছিল, আর সেই রশি ছাড়া তো তারা কোনোভাবেই উপরে পৌঁছতে পারবে না। তাই তারা তখন সেই নদীর কিনারায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, যদি সেখানে তারা তাদের রশিটিকে খুঁজে পায়। কিন্তু যাওয়ার আগে তারা লক্ষ্য করে যে এতক্ষণ যে হ্যালোম্যানগুলো তাদের উপর হামলা করছিল তাদের প্রত্যেকের গায়ে এক ধরনের আর্মিদের পোশাক রয়েছে। বিষয়টি দেখে তারা দুজনই বেশ অবাক হয়ে যায়। তবে লিবাই এখানে বুঝতে পারে যে হ্যালোম্যানরা হচ্ছে সেই আর্মি টিম যারা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এসেছিল, কিন্তু পরবর্তীতে তারা আর এখান থেকে ফিরে যেতে পারেনি। হয়তো তাদের সঙ্গে এমন কিছু ঘটেছিল যেটার কারণে তারা এই ভয়ানক ক্রিয়েচারে পরিণত হয়েছে। এরপর হাঁটতে হাঁটতে যখন তারা আরো সামনের দিকে যায় তখন তারা আশেপাশে আরো অনেক অদ্ভুত ধরনের গাছ দেখতে পায়, যেগুলো অনেকটাই মানুষের আকৃতি নিয়েছিল। তার উপর সবচাইতে রহস্যজনক ব্যাপার হচ্ছে এই পুরো জায়গাটিতে অদ্ভুত এক ধরনের কুয়াশা ছিল, যেটার জন্য দূরের জিনিস খুব একটা দেখা যায় না। এমনকি উপর থেকে সূর্যের কোনো আলো এখানে পৌঁছতে পারে না। এবার কিছুক্ষণ পর একটি জায়গাতে এসে তারা বুঝতে পারে যে এটা এক সময় অনেক বড় একটি শহর ছিল, কিন্তু এই শহরটি কোনো এক কারণে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এবার তারা দুজন মিলে তাদের সামনে থাকা একটি বিল্ডিং এ প্রবেশ করে, আর সেখানকার প্রত্যেকটি জায়গাতে অনেক মানুষের কঙ্কাল পড়েছিল। আর এই কঙ্কালগুলো দেখে লিবাই দারাসাকে বলে যে এরা সবাই হয়তো সেই সমস্ত সোলজার হতে পারে যারা কিনা ক্রিয়েচার না হওয়ার জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছে। কারণ অনেক সোলজারদের ভেতরেই এমন এক দায়িত্ববোধ থাকে যেটার মাধ্যমে তারা চায় না তাদের মাধ্যমে কারো কোনো ক্ষতি হোক, সেটা তাদের মৃত্যুর পরেই হোক না কেন। এদিকে ঠিক এমন সময় তাদের উপর ভয়ানক এক মাকড়সা আক্রমণ করে। আসলে এই জায়গাটির পশু পাখি গাছপালা মানুষ সহ তারা প্রত্যেকেই মিউটেট হয়ে ভয়ানক ক্রিয়েচার হয়ে গিয়েছে। এদিকে দেখতে দেখতে সেখানে অসংখ্য মাকড়সা চলে আসে। লিবাই এবং দারাসা তাদেরকে শুট করে মারতে থাকে, কিন্তু ঠিক এমন সময় সেখানে সেই হ্যালোম্যানগুলো চলে আসে আর তারাও তাদের দুজনের উপর হামলা শুরু করে। কিন্তু লিবাই এবং দারাসা অনেক সাহসিকতার সঙ্গে তাদেরকেও শুট করে মারতে থাকে। আর এক পর্যায়ে যখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তারা দুজন মিলে সেখানকার একটি দেয়ালে শুট করতে করতে বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। এতে করে কোনো মতে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তবে তারপরও তারা প্রত্যেকটি জায়গাতে অনেক সাবধানে ছিল, কারণ এখানকার পদে পদে রয়েছে ভয়ানক বিপদ। এবার তারা সেখান থেকে দৌড়তে দৌড়তে একটি ল্যাবের সামনে চলে আসে, যেটি কিনা বহু বছর পুরনো একটি ল্যাব ছিল। ল্যাবটিকে তাদের কাছে একটি সুরক্ষিত জায়গা মনে হচ্ছিল, তাই তারা সেখানে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দুজন মিলে তখন ল্যাবটির ভেতরে প্রবেশ করে সেখানকার দরজাটি অনেক ভালোভাবে লক করে দেয়, যাতে করে সেখানে কোনো ক্রিয়েচার না আসতে পারে। এরপর তারা ল্যাবের ভেতরে ঢুকে দেখতে থাকে যে এখানে কি রয়েছে। আশেপাশের পরিস্থিতি দেখে তারা বুঝতে পারে যে এটা অনেক পুরনো একটি সায়েন্স ল্যাব, তাই এখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল পড়েছিল। সেই সাথে সেখানে পুরনো অনেক গ্যাজেট এবং একটি জেনারেটরও ছিল। তারা তখন সেখানকার জেনারেটরটিকে অন করে, যেটা এখনো একদম ভালো ছিল। এরপর তারা সেখানে পড়ে থাকা একটি প্রজেক্টর অন করে, যাতে করে তারা এই জায়গাটির ব্যাপারে কিছু একটা জানতে পারে। এবার প্রজেক্টর অন করলে সেখানে অনেক পুরনো একটি ভিডিও চালু হয়, যেখানে অন্য দেশের একজন ডক্টর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল। তো সেই ভিডিওটিতে বলছিল যে এখন পৃথিবীতে এমন একটি সময় চলছে যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ব্যাপক পরিমাণে লড়াই চলছে, আর এই লড়াইয়ে জেতার জন্য দুটো দেশই সবকিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পর্যায়ে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন এক হয়ে যায়। তবে এক পর্যায়ে দুটো দেশ মিলে একটি সিক্রেট প্রজেক্ট তৈরি করার সিদ্ধান্ত নেয়, যেটার জন্য তারা পৃথিবীর এই গোপন জায়গাটিকেই বাছাই করে, যাতে করে এই প্রজেক্টের এক্সপেরিমেন্ট সম্পর্কে কখনো কোনো মানুষ কিছু জানতে না পারে। আর তারা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে নিউক্লিয়ার বোমের চাইতে অনেক বড় কিছু তৈরি করতে চাইছিল, যেটা বিশ্বযুদ্ধে তাদের কাজে আসতে পারে।
আর পৃথিবীর কোনো দেশই তাদের সামনে টিকতে না পারে। কিন্তু যখনই ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্ট চলছিল তখনই এখানে ভয়ানক এক ভূমিকম্প চলে আসে, যার ফলে ল্যাবের এক্সপেরিমেন্টে সমস্ত কেমিক্যাল মিক্স হয়ে যায় এবং এখানে বিশাল বড় একটি বিস্ফোরণ ঘটে, চারিদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, এমনকি এখানকার নদীটিও বিষাক্ত হয়ে যায়। আর এই গ্যাসের প্রভাবে মানুষ, পশু পাখি, গাছপালা অর্থাৎ সমস্ত জীবের ডিএনএ মিক্স হয়ে যায় এবং তারা প্রত্যেকেই মিউটেট হয়ে বিভিন্ন ক্রিয়েচারে পরিণত হয়ে যায়। আর এই পুরো জায়গাটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়। তাই তখন থেকেই এই জায়গাটি পরিত্যক্ত। আর এখানকার আশেপাশে যে অদ্ভুত কুয়াশা রয়েছে সেই কুয়াশাগুলোই আসলে হচ্ছে সেই বিষাক্ত গ্যাস, যেটার মাধ্যমে সবকিছু মিউটেট হয়ে বদলে গিয়েছে। এদিকে সেই ডক্টর ভিডিওটির মাধ্যমে আরও জানায় যে এই বিষাক্ত গ্যাসের মধ্যে যদি মানুষ 15 ঘন্টার চাইতেও বেশি সময় থাকে তাহলে 15 ঘন্টা পর থেকেই মানুষের শরীর মিউটেট হতে শুরু করে, অর্থাৎ তারা ইনফেক্টেড হয়ে আস্তে আস্তে ক্রিয়েচারে পরিণত হয়ে যায়। এমনকি এখানকার কোনো ক্রিয়েচার যদি কোনো সাধারণ মানুষকে কামড় দেয় বা আক্রমণ করে তাহলেও যে কোনো সাধারণ মানুষ ইনফেক্টেড হয়ে যায়। তাই ডক্টর এই ভিডিওটির মাধ্যমে সবাইকে বলে যে কোনোভাবেই এই খাত থেকে যেন ইনফেকশন বাইরের দুনিয়ায় যেতে না পারে, এমনকি এখানকার কোনো ক্রিয়েচারও যেন বাইরের দুনিয়ায় না যেতে পারে। তা না হলে একবার যদি পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে এবং কোনো ইনফেক্টেড মানুষের দ্বারাও ভাইরাস ছড়িয়ে যায় তাহলে পুরো পৃথিবীর মানুষ মারা যাবে, কেউ চাইলেও বাঁচতে পারবে না। আর এটাই ছিল এখানকার গোপন মিশনের মূল কারণ। এজন্যই গভর্নমেন্ট এই জায়গাটিকে লুকিয়ে রেখেছে। আর যাতে করে এখান থেকে কোনো ক্রিয়েচার বাইরের দুনিয়ায় আসতে না পারে তাই 1 বছরের জন্য তারা এখানে বিভিন্ন সোলজারদেরকে পাঠায় এবং এখানে ডিউটি শেষ হলে তারা তাদেরকে মেরে ফেলে। কারণ তারা যেহেতু 1 বছর সময় এখানে কাটিয়েছে তাই যদি কোনোভাবে তাদের শরীরে ইনফেকশন থেকে যায় এজন্যই মূলত তাদেরকে মেরে ফেলা হয়। এদিকে লিবাই এবং দারাসা বুঝতে পারে যে 15 ঘন্টার আগেই তাদেরকে এখান থেকে বের হতে হবে, তা না হলে তারাও ক্রিয়েচারে পরিণত হয়ে যাবে। এদিকে লিবাই এবং দারাসা সেখান থেকে বের হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে তারা বেশ কিছু মডার্ন কম্পিউটার খুঁজে পায় যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পরে আবিষ্কার হয়েছিল। তাই লিবাই বুঝতে পারে যে এখানকার এই এক্সপেরিমেন্টের বহু বছর পরেও এখানে কেউ এসেছিল আর তারই হয়তো এখানে মডার্ন কম্পিউটার এনেছে। লিবাই সেই কম্পিউটার অন করার পর জানতে পারে যে ডার্ক লেক নামক একটি এজেন্সি রয়েছে যার কিনা এই জায়গাটিকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে। আর এখানে আসার পর লিবাই যে ড্রোনটি দেখেছিল সেই ড্রোনটিও মূলত এই এজেন্সিরই ছিল। আর এই এজেন্সিটি সোলজারদেরকে হায়ার করে এখানে মিশনে পাঠায় এবং তারা মিশনের জন্য এমন কিছু সোলজারদেরকে সিলেক্ট করে যাদের পরিবার বা আপনজন বলতে কেউ নেই, কারণ এতে করে তারা যদি সেই সোলজারদেরকে মেরেও ফেলে তারপরও তাদের ব্যাপারে জিজ্ঞাসা করার মতো কেউই থাকবে না। আর এভাবেই তারা বছরের পর বছর ধরে প্রতি বছরে একজন একজন করে সোলজারদেরকে মেরে ফেলে। এই কম্পিউটারে লিবাই আরও ভয়ানক একটি তথ্য পায় যেটা কিনা ছিল সেই ডার্ক লেক এজেন্সির একটি ব্যাকআপ প্ল্যান। আসলে এক্সপেরিমেন্টের আগে এই পুরো জায়গাটিতে বিশাল বড় একটি নিউক্লিয়ার বোম সেট করা হয়েছিল এবং এই নিউক্লিয়ার বোমটিকে ব্লাস্ট করে দেওয়ার সমস্ত কিছুই রয়েছে সেই এজেন্সির হাতে। আসলে এভাবেই বছরের পর বছর তাদের মিশন চলতে চলতে যদি কোনোদিন পৃথিবীতে এমন একটি পরিস্থিতি চলে আসে যে এখানকার ক্রিয়েচার এবং এখানকার ইনফেকশনগুলো বাইরে আসতে শুরু করে তখন তারা এই নিউক্লিয়ার বোমের সাহায্যে পুরো জায়গাটিকে ধ্বংস করে দেবে। কিন্তু তাহলে তারা তো চাইলে এখানে কোনো গোপন মিশন পরিচালনা না করে নিউক্লিয়ার বোমের সাহায্যে এই পুরো জায়গাটিকে ধ্বংস করতে পারে। তবে এটা না করার পেছনে অনেক বড় একটি কারণ আছে। আসলে তারা এই জায়গাটির মাধ্যমে অনেক শক্তিশালী কিছু দানবের মতো ক্রিয়েচার তৈরি করতে চাইছিল যেগুলোকে তারা তাদের নিয়ন্ত্রণে আনতে পারবে আর সেই সমস্ত ক্রিয়েচারদেরকে তারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে পারবে। লিবাই এখানে পুরোপুরিভাবে বুঝতে পারে যে তারা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা যেভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে পুরো পৃথিবীকে দখল করতে চেয়েছিল এখনো হয়তো এই এজেন্সি সেই প্ল্যানটিতেই রয়েছে। তাই তাদের নিয়ন্ত্রণে সবকিছু থাকার পরও তারা এই জায়গাটিকে ধ্বংস করছে না। যদি পৃথিবীকে রক্ষা করাই তাদের উদ্দেশ্য হতো তাহলে অনেকদিন আগে তারা এই জায়গাটিকে ধ্বংস করে দিত। তারা দুজনে এখানে এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারে যে তাদের দুজনকে কেন সিলেক্ট করা হয়েছে, কারণ তাদের আসলে পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। তবে তারা দুজন সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তারা এই জায়গা থেকে বেঁচে ফিরবে। এদিকে ল্যাবের ভেতরে এমন কোনো রাস্তা ছিল না যেটার মাধ্যমে তারা উপরে যেতে পারবে। তাদেরকে এখন উপরে যেতে হলে একমাত্র সেই কেবল ক্রসের কেবলটি ব্যবহার করতে হবে। তাই তারা সময় নষ্ট না করে দ্রুত সেই ল্যাব থেকে বেরিয়ে আসে। তবে বাহিরে এখন গ্যাসের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল, কারণ হ্যালোম্যানদের নিঃশ্বাসের সঙ্গেও এই ধরনের গ্যাস বেরিয়ে আসে। তাই তারা দুজনেই বুঝতে পেরেছিল যে তাদের আশেপাশে হ্যালোম্যানরা রয়েছে। এবার কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর দারাসা একটি ট্র্যাপের মধ্যে ফেসে যায়। দেখা যায় যে একটি হ্যালোম্যান তাকে একটি শেকড় দিয়ে পেঁচিয়ে টেনে নিয়ে যাচ্ছে। দারাসা তার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করছিল, কিন্তু হ্যালোম্যান তাকে এত দ্রুত গতিতে টানছিল যে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দারাসা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে লিবাই দারাসাকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সে দারাসাকে খুঁজতে খুঁজতে একটি সাইলো পর্যন্ত পৌঁছে যায় যেখানে মাটির নিচে একটি বিল্ডিং এর মতো ছিল। এদিকে দারাসা যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় যে একটি হ্যালোম্যান তাকে বেঁধে রেখেছে। এরপর সেই হ্যালোম্যান দারাসার শরীরে তার একটি শেকড় ঢুকিয়ে দেয়, কিন্তু দারাসা এখানে কোনো মতে তার ট্রেনিং এর একটি কৌশল কাজে লাগিয়ে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে সেই হ্যালোম্যানের সঙ্গে লড়তে শুরু করে। কিন্তু সেই হ্যালোম্যান অনেক বেশি শক্তিশালী ছিল, তাই দারাসা তার সঙ্গে পেরে উঠছিল না। তবে এমন সময় সেখানে লিবাই এসে দারাসাকে কোনো মতে হ্যালোম্যানের কাছ থেকে বাঁচিয়ে নেয়। দারাসা এখানে অনেক ভয় পেয়ে গিয়েছিল,
তাই সে লিবাইকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এবার লিবাই যখন সেই হ্যালোম্যানের পোশাকে তার নাম দেখতে পায় তখন সে বুঝতে পারে যে এটাই হচ্ছে সেই প্রথম সোলজার যাকে এই জায়গাটি পাহারা দেওয়ার জন্য প্রথমবার মিশনে পাঠানো হয়েছিল। সে হয়তো কোনো এক কারণে এই খাদে পড়ে গিয়ে ক্রিয়েচারে পরিণত হয়েছে। এদিকে দারাসা লিবাইকে বলে যে তারা এখন একটি সাইলোর মধ্যে আছে, যেটা কিনা মাটির নিচে তৈরি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে গোপনে অস্ত্র তৈরি হতো। তো এবার তারা দুজন মিলে আর সময় নষ্ট না করে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে কিছু দূর যাওয়ার পর তারা সেখানে অদ্ভুত একটি জিনিস দেখতে পায়, যেটা কিনা মাকড়সার জালের মতো। তবে এটা একটি ক্রিয়েচারের মতো নড়ছিল। দেখে এমন মনে হচ্ছিল যে মানুষের ডিএনএর সঙ্গে মিক্স হয়ে মিউটেশনের ফলে একটি ক্রিয়েচার তৈরি হয়েছে। তবে এখন এই জালের মধ্য দিয়েই তাদেরকে যেতে হবে। তাই দারাসা যখন একটু সামনের দিকে যায় তখন সেই জাল থেকেই কিছু ক্রিয়েচার দারাসার উপর হামলা করে বসে। এদিকে লিবাই দূরে একটি গ্রেনেড দেখতে পেয়ে সেখানে শুট করে দেয়। আর সেখানে বিশাল বড় একটি বিস্ফোরণের ফলে এই মাকড়সার জালের মতো ভয়ানক ক্রিয়েচারটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এখানে তারা দুজনেই বুঝতে পেরেছিল যে এভাবে হেঁটে হেঁটে এই জায়গাটি পার করা তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তাই তারা সেখানে থাকা একটি মিলিটারি বেসে চলে যায়, যেখানে অনেক পুরনো কিছু গাড়ি রাখা ছিল। তবে এই গাড়িগুলো অনেক পাওয়ারফুল ছিল। তাই লিবাই এবং দারাসা তখন সেই গাড়িতে চড়ে। আর তারা প্রচণ্ড দ্রুত গতিতে সেই জায়গাটি পার হওয়ার চেষ্টা করছিল। তারা আসলে সেই জায়গাতে যেতে চাইছিল যেখানে তাদের কেবল ক্রসিংয়ের ছেঁড়া তারটি রয়েছে, কারণ একমাত্র সেটার মাধ্যমেই তারা উপরে যেতে পারবে। তবে রাস্তার মধ্যে অনেক হ্যালোম্যান এবং ক্রিয়েচাররা তাদের উপর হামলা করছিল, কিন্তু তারা দুজনই অনেক সাহসিকতার সঙ্গে তাদের সাথে লড়াই করে। তারা দুজনই তাদেরকে শুট করে মারতে থাকে। এভাবে করে কোনো মতে তারা তাদের সেই ছেঁড়া কেবল ক্রসিংটির কাছে চলে যায়। আর তারা অনেক কষ্ট করে তাদের এই গাড়িটিকে কোনো মতে কেবলটির সঙ্গে জুড়ে দেয়। তবে ততক্ষণে অনেক হ্যালোম্যান তাদের পেছনে চলে আসে। তাই তারা যত দ্রুত সম্ভব উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু হ্যালোম্যানরা অনেক দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে কেবলটিও তাদের দুজনের ওজন নিতে পারছিল না। তারপরে যখন তারা উপরের অনেক কাছাকাছি চলে আসে তখন লিবাই হ্যালোম্যানদেরকে মারার জন্য গাড়ি থেকে গাড়ির গ্যাসোলিন খুলে নিচে ছুঁড়ে মারে। এতে সেই ক্রিয়েচাররা ব্লাস্ট হয়ে মারা যায়। এমনকি সেই সাথে তাদের গাড়িটিও ব্লাস্ট হয়ে যায়। তবে তারা খাদের সাইডের একটি ছোট্ট জায়গাতে আশ্রয় নিতে পেরেছিল। তাই এবারের মতো তারা কোনো মতে বেঁচে যায় আর অনেক কষ্টের পর সেই ভয়ানক খাদ থেকে উঠে আসতে পারে। ওয়াচ টাওয়ারে আসার পর তারা দুজনার ক্ষতস্থানে ট্রিটমেন্ট করে দেয়। আর লিবাই এখানে দারাসাকে বলে, যদি আমরা কোনো মতে ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাই তাহলে তুমি কি করবে? দারাসা বলে, আমি এমন কিছু করব যাতে মানুষের ক্ষতি না হয়, অর্থাৎ দারাসা নিজেকে শেষ করে দেবে। লিবাই বলে যে সেও এমনটাই চিন্তা করেছে। এরপর তারা দুজন মিলে এই খাদের নিচে যে নিউক্লিয়ার বোম রয়েছে সেগুলোকে ব্লাস্ট করে এই পুরো জায়গাটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ তারা জানে যে তা না হলে এখানে প্রতি বছর কোনো না কোনো মানুষকে মরতে হবে। তাছাড়া এই জায়গাটির জন্য পুরো পৃথিবী ঝুঁকিতে রয়েছে। আর অন্যদিকে সেই এজেন্সির অফিসার মডার্ন কম্পিউটার থেকে সিগন্যাল পেয়েছিল যেগুলো খাদের নিচে রয়েছে। তাই সে বুঝে গিয়েছিল যে লিবাই বা দারাসা হয়তো এই জায়গা সম্পর্কে সমস্ত সত্য কথা জেনে গিয়েছে। এজন্য পরের দিনই সে লিবাই এবং দারাসাকে মেরে ফেলার জন্য হেলিকপ্টার নিয়ে সেখানে চলে যায়। কিন্তু সেখানে লিবাই বা দারাসা কেউই ছিল না। তাছাড়া তারা দুজনই এখানকার আশেপাশে বোম সেট করে ফেলেছিল, যেগুলোর মাধ্যমে তারা এই পুরো জায়গাটিকে ধ্বংস করে দেবে। এদিকে লিবাইয়ের ওয়াচ টাওয়ারে অনেক লেখা সহ যে দেয়ালটি ছিল সেখানে লিবাই অফিসারের উদ্দেশ্যে লিখেছে যে সত্য কোনোদিন চাপা থাকে না। অন্যদিকে আমরা লিবাই এবং দারাসাকে দেখতে পাই যারা কিনা সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে অফিসারের ড্রোন তাদের পিছু করতে শুরু করে, যেগুলো তাদেরকে শুট করছিল। কিন্তু তারা দুজন মিলে প্রত্যেকটি ড্রোনকে শেষ করে দেয়। এরপর তারা দুজন মিলে সেই খাদের কাছে যেই বোমগুলো সেট করেছিল সেগুলোর মধ্যে তারা দূর থেকে শুট করতে শুরু করে। এতে করে এক এক করে সেখানকার প্রত্যেকটি বোমে ব্লাস্ট হতে শুরু করে। সেই সাথে মাটির নিচে সেই নিউক্লিয়ার বোমও অ্যাক্টিভ হয়ে যায়। অফিসার এটা বুঝতে পেরে তার টিমকে নিয়ে পালাতে চাইছিল, কিন্তু ততক্ষণে সেই নিউক্লিয়ার বোমটি ব্লাস্ট হয়ে যায়। এতে করে সেই পুরো জায়গাটি একদম বিধ্বস্ত হয়ে যায়। অফিসার সহ তার পুরো টিম মারা যায়। লিবাই নিউক্লিয়ার বোম থেকে বাঁচার জন্য এক জায়গার পানির মধ্যে লাফ দেয়। আর দারাসাকে লিবাই অনেক আগেই অনেক দূরে চলে যেতে বলেছিল। এরপর দেখা যায় যে দারাসা প্রায় বেশ কয়েকদিন একটি গুহার মধ্যে কাটিয়ে দেয়, কারণ সে দেখতে চাইছিল যে সে ইনফেক্টেড কিনা। কিন্তু লিবাইয়ের জন্য সে অনেক দুশ্চিন্তায় ছিল। সে ভাবছিল যে লিবাই হয়তো আর বেঁচে নেই। তো এভাবেই দারাসা যখন নিশ্চিত হয়ে যায় যে সে ইনফেক্টেড নয় তখন সেই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যায়। এভাবেই প্রায় অনেকদিন সময় পার হয়ে যায়। বর্তমানে দারাসা একটি রেস্টুরেন্টে কাজ করছে। তবে আজও সে লিবাইকে ভুলতে পারেনি। তার বিশ্বাস যে লিবাই একদিন নিশ্চয়ই ফিরে আসবে। তো এভাবেই একদিন দারাসা যখন রেস্টুরেন্টে কাজ করছিল ঠিক তখনই সে সেখানে লিবাইকে বসে থাকতে দেখে। তারা দুজনই এখানে এতটাই ইমোশনাল হয়ে যায় যে তারা আর একটি কথাও বলতে পারছিল না। তাই তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে তাদের মনের অনুভূতি প্রকাশ করে। আর তারা সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। আর সেই ভয়ানক খাদের চিহ্ন পুরো পৃথিবী থেকে মুছে যায়। এভাবেই খুব সুন্দর একটি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।